এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান পশ্চিম এশিয়া অঞ্চলের শীর্ষ বিমান প্রতিরক্ষা শক্তিতে পরিণত হয়েছে এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত করেছে, জানালেন এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের কারণে 50,000-এর বেশি ফিলিস্তিনি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে, ইউনিসেফের তথ্য। বাংলাদেশের আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি গোষ্ঠী তথা রাঘব বোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে বলে ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। এবং ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়ি সহ 2টি স্থানে রকেট হামলা, অন্তত 6 জন নিহত ও বেশ কয়েকজন আহত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, তার দেশ এই অঞ্চলের শীর্ষ বিমান প্রতিরক্ষা শক্তিতে পরিণত হয়েছে এবং ব্যাপকভাবে রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত করেছে। তার বাহিনী এখন যে কোনো আকাশ হুমকি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। শুক্রবার ইরানের উত্তর পূর্ব বিমান প্রতিরক্ষা অঞ্চলে সফরে গিয়ে জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ এসব কথা বলেছেন। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার সাথে সামঞ্জস্য রেখে বিমান প্রতিরক্ষা বাহিনী তার রাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত করার জন্য ব্যাপক ভিত্তিক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর অন্যান্য বিভাগের সাথে যৌথ কৌশলে দেশের আকাশসীমা রক্ষার জন্য বিমান প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা AEOI এর প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন, ইরানের পরমাণু শিল্প ক্ষমতার শক্তিকে ভয় করে বলদর্পী শক্তিগুলো। উত্তর ইরানের মাজেন্দারান প্রদেশে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ ইসলামী বলেন, সাম্রাজ্যবাদী ব্যবস্থার পুরোভাগে রয়েছে হুমকির নীতি এবং আক্রমণাত্মক মনোভাবকে সমর্থন করা। ইরানের উপর আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে সাধারণ হাতিয়ার হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বৈশ্বিক সাম্রাজ্যবাদী শক্তি স্বাধীন দেশগুলোকে বশ্যতা স্বীকারে বাধ্য করার জন্য এসব নিষেধাজ্ঞাকে ব্যবহার করে। তারা মূলত একটি জাতিকে পঙ্গু করে দিতে এসব নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এসব নিষেধাজ্ঞা স্বাধীন জাতিগুলোকে নতজানু ও অক্ষম করতে পারে, যার মাধ্যমে তারা আপাত বিজয় অর্জন করে থাকে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, 50,000-এর বেশি ফিলিস্তিনি শিশু অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের কারণে মারাত্মক অপুষ্টিতে ভুগছে। সংস্থাটি অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষের সত্যিকারের ঝুঁকি এড়াতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইউনিসেফের শিশু পুষ্টি ও উন্নয়ন বিষয়ক পরিচালক ভিক্টর আগুয়ে বলেন, আমরা অনুমান করি যে 50,000-এর বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের জীবন রক্ষাকারী চিকিৎসার প্রয়োজন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং বিশ্ব খাদ্য কর্মসূচি গাজার পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে মারাত্মক খাদ্য ও পুষ্টি সংকটগুলোর মধ্যে একটি বলে বর্ণনা করেছে। আগুয়েও বলেন, এটি মনে রাখা জরুরি যে গাজার জনসংখ্যার প্রায় অর্ধেক যারা এই ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছে তারা
শিশু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি গোষ্ঠী তথা রাঘব বোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে। ভবিষ্যতে এসব উদ্যোগ আরও দৃশ্যমান হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে বড়দের অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এটা প্রাথমিক উদ্যোগ, এরপরে এ নিয়ে তদন্ত হবে। এদিকে জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। আজ দুপুরে রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং ইসলাম, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চান না। তিনি পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় স্বরাষ্ট্র উপদেষ্টা এ আহ্বান জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। তিনি বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান। ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত আরও তীব্র হয়েছে। শুক্রবার রাত থেকে মংডুর বিভিন্ন এলাকা থেকে থেমে থেমে মর্টার শেল, গ্রেনেড বোমার বিস্ফোরণের শব্দ ভেসে আসছে মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের টেকনাফের বিভিন্ন এলাকায়। আজ শনিবার বেলা 11টা পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে টেকনাফের অধিবাসীরাও আতঙ্কে রয়েছেন। রাখাইনে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা বাড়লেও রোহিঙ্গাদের অনেকেই পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন। সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, গত 2 সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছেন প্রায় 12,000 রোহিঙ্গা। সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় রয়েছেন আরও প্রায় 50,000 রোহিঙ্গা। 6 মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত চলছে। এখন সংঘাত সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িসহ 2টি স্থানে রকেট হামলা চালিয়েছেন বিদ্রোহীরা। এ ঘটনায় অন্তত 6 জন নিহত ও অপর বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকদিন ধরে কয়েক দফায় ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে আসছিল বিদ্রোহীরা। এর মধ্যে গতকাল শুক্রবার প্রথম রকেট হামলা চালানো হল। ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো
বিদ্রোহী গোষ্ঠী। রকেট হামলা অবশ্য অতীতেও হয়েছে। মণিপুরে 1.5 বছরের বেশি সময় ধরে সংঘাত চলছে। এই জাতিগত সংঘাতে এখন পর্যন্ত অন্তত 250 জনের মৃত্যু হয়েছে। এদিকে সামগ্রিক পরিস্থিতির বিচারে মণিপুর সরকার গোটা রাজ্য জুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান আজ শনিবার থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন সেনা সরিয়ে নিতে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়েছে। এসব গণমাধ্যম বলছে, সমঝোতা অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে শত শত বিদেশি সেনা সরিয়ে নেওয়া হবে এবং অবশিষ্ট সকল সেনা 2026 সালের মধ্যে ইরাক ত্যাগ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইরাক ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের সরকারগুলোর বেশ কয়েকটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা চূড়ান্ত হলেও সরকারগুলোর পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো যৌথ ঘোষণা দেয়া হয়নি। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলেছে, আমাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে, এখন ঠিক কবে তা ঘোষণা করা হবে সে বিষয়টি বাকি রয়েছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের প্রার্থী সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, পুতিনের বক্তব্য নিয়ে যে কোনো কিছু ভাবার অধিকার সবার রয়েছে। রুশ প্রেসিডেন্ট বৃহস্পতিবার ভ্লাদিভোস্তক শহরে এক লাইভ টক শো অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়ে যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পেসকভ শুক্রবার কথা বলেন। পেসকভ বলেন, রুশ প্রেসিডেন্টের বক্তব্যের প্রধান এজেন্ডা মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ছিল না, তবে তাকে আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে প্রশ্ন করা হলে তিনি ওই উত্তর দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র বলেন, তবে পুতিনের বক্তব্য নিয়ে যা ভাবে ভাবুক, তাদেরকে নিবৃত্ত করার কোনো ইচ্ছে মস্কোর নেই। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ওয়াশিংটন রাশিয়ায় গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিলেও ইউক্রেন সম্ভবত মার্কিন সরবরাহকৃত ক্ষেপণাস্ত্রের যথোপযুক্ত ব্যবহার করতে পারবে না। তিনি বলেন, আমেরিকা যেসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তার পাল্লার বাইরে রাশিয়ার বেশিরভাগ সামরিক লক্ষ্যবস্তু। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজা আলাইহিস সালামের মাজার প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ইমাম রেজার মূল্যবান বিতর্কগুলোর উপর গবেষণামূলক একটি সম্মেলন। এ সম্মেলনে ইহুদি ধর্ম ও ইহুদিবাদের পার্থক্যের বিষয়টিও উঠে এসেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন। ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে অবস্থিত অষ্টম শিয়া ইমাম রেজা আলাইহিসসালামের মাজার প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ইমাম রেজার মূল্যবান বিতর্কগুলোর উপর গবেষণামূলক একটি সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের আলেম, পাদ্রী ও বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। ইরানের বার্তা সংস্থা মেহেরের বরাত দিয়ে পার্স টুডে ফার্সি জানিয়েছে, সম্মেলনে দেয়া ভাষণে লেবাননের বিখ্যাত ইসলামী চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ কুসাইর বলেন, ইমাম রেজা আলাইহিসসালামের সবচেয়ে মূল্যবান গুণ ছিল তার দয়া ও সহানুভূতি। তিনি অপরকে সম্মান জানানো এবং ভদ্রতা বজায় রাখাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি আরো বলেন, ইমাম রেজা আলাইহিসসালাম অন্যান্য ধর্মের পণ্ডিতদের সঙ্গে প্রায় ধর্মীয় বিতর্কে অংশগ্রহণ করতেন। এসব বিতর্কের সময় ইমাম উপরোল্লেখিত বিষয়গুলো মেনে চলতেন। আলোচনা ও বিতর্কের সময় প্রতিপক্ষের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতেন। এই
মহান ইমাম। লেবাননের বিশিষ্ট আলেম মোহাম্মদ কুসাইর আরো বলেন, খলিফা মামুন ইমাম রেজা আলাইহিসসালামের ব্যক্তিত্ব ক্ষুণ্ণ করা এবং তাকে জ্ঞানগত দিক দিয়ে অপদস্থ করার জন্য অন্যান্য ধর্ম ও মাযহাবের পণ্ডিতদের সঙ্গে ইমামের বিতর্ক সভার আয়োজন করতেন, কিন্তু বিতর্ক শেষে খলিফার কাঙ্ক্ষিত ফল বয়ে আসতো না, বরং প্রতিবারই পণ্ডিতদের পরাজয় হতো এবং ইমামের জ্ঞান, প্রজ্ঞা ও পাণ্ডিত্যের গভীরতা প্রমাণিত হতো। সম্মেলনের অন্য পর্বে ফিলিস্তিন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক বক্তাগণ ফিলিস্তিনের সর্বসাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিনের বিশিষ্ট খ্রিস্টান চিন্তাবিদ ও পাদ্রী অ্যান্টোনিউস হানানিয়া ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চলমান যুদ্ধের প্রতি ইঙ্গিত করে বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের সর্বশেষ রক্তবিন্দু ও সর্বশেষ নিঃশ্বাস অবশিষ্ট থাকা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবেন এবং তারা তাদের দেশের উপর অপরের দখলদারিত্ব মেনে নেবেন না। তিনি আরো বলেন, আমরা আমাদের নিজেদের দেশের স্বাধীনতা চাই এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণ তাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েল নয়, বরং আমেরিকা সহ বিশ্বের সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। তারা আত্মবিসর্জনের মাধ্যমে শত্রুদের যেকোনো আগ্রাসন রুখে দেবে। ফিলিস্তিনের জনগণ, বিশেষ করে গাজাবাসীর প্রতি পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য এই খ্রিস্টান পাদ্রী ইরানের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা সকল ঐশী ধর্মের অনুসারীরা অভিন্ন লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। যেসব সত্যিকার ইহুদি তওরাত গ্রন্থ অনুসরণ করছে, তারাও ইহুদিবাদী ইসরায়েলের চলমান পাশবিকতার তীব্র নিন্দা জানায়। সম্মেলনে দেয়া ভাষণে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক শায়খ আহমদ আদ দামনাহুরি বলেন, ইহুদিবাদীরা কখনোই ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। প্রকৃত ইহুদিরা অন্যান্য ধর্মের অনুসারীদের সম্মান করে। তিনি আরো বলেন, অন্যদিকে নিজেদের ছাড়া অন্য কারো প্রতি ইহুদিবাদীদের বিন্দুমাত্র সম্মান নেই। শুধু ইসলাম নয়, খ্রিস্টান সহ অন্য কোনো ধর্মকে তারা বিন্দুমাত্র মূল্যায়ন করে না, যেটি ইহুদি ধর্মের সঙ্গে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।